বিয়ের পর 10 বছর পর্যন্ত আমি সন্তানহীন ছিলাম। হঠাৎ আমার মধ্যে মাতৃত্বকালীন লক্ষণগুলো দেখা দিল। আমি মা হলাম। হাসপাতালে আমার সন্তানকে প্রথম ডাক্তাররা দেখে চোখ কপালে তুলে ফেললো। আমিও তাকে দেখে অবাক হয়ে গেলাম। আমার নাম মেঘনা। আমার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হলো। ডাক্তাররা বলেছিল আমি কখনো মা হতে পারবো না। এদিকে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। আমি বুঝতাম যে সে আমার কাছে একটা সন্তান চায়, কিন্তু মুখ ফুটে আমাকে কিছুই বলতে পারতো না, কারণ সে আমার বড় ভাইয়ের অধীনে চাকরি করতো। আমি নিজেকে প্রস্তুত করলাম যে ওকে আমি বলবো তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু আমি এই কথাটা কোনোভাবেই বলতে পারিনি। আমার বুক ভারী হয়ে আসতো এই কথাটা বলার সময়। এভাবেই রসকসীন আমার জীবনটা কেটে যাচ্ছিল। তার কিছুদিন পরে আমার মধ্যে মাতৃত্বকালীন কিছু লক্ষণ প্রকাশ পেল। রেজাল্টও পজিটিভ আসলো। আমি আর আমার স্বামী খুব খুশি ছিলাম। দেখতে দেখতে আমার বাচ্চা প্রসবের সময় হয়ে এলো। আল্লাহর রহমতে আমার একটা ছেলে সন্তান হয়। অপারেশন থিয়েটারে ডাক্তার আর নার্সরা কানাকানি করতেছিল যে বেবির শরীরের তাপমাত্রা এত বেশি কেন। আমি আর বেশি কিছু শুনতে পারি নাই। বাবুর কান্না শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর প্রথম যখন ওকে আমি দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। এত সুন্দর শিশুর মা আমি। ওর চোখগুলো গাঢ় সবুজ রঙের। বেশিক্ষণ ওর চোখের দিকে তাকালে চোখ ধা দিয়ে যায়। সত্যি তো, ওর শরীরটা অনেক গরম হচ্ছিল। আমার হাতটা মনে হচ্ছিল পুড়ে যাবে। ওর নাম রাখলাম শুভ। শুভ যতই বড় হচ্ছিল ততই ওর ভিতরে কিছু অস্বাভাবিক আচরণ আমি লক্ষ্য করতে পারি। আর ওর গায়ে তাপমাত্রা সবসময় এত বেশি থাকতো যে কেউ ওর গায়ে হাত দিলে বলতো ও মা, বাচ্চাটা তো জ্বর এসেছে। তাছাড়া শুভ অন্য কোনো বাচ্চার সাথেও মিশতো না। একা একাই শুধু আয়নার সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে নিজের সাথে কথা বলতো। একটু বয়স বাড়ার সাথে সাথে ও আর আয়নার দিকে তাকিয়ে কথা বলে না, তবে আয়নার দিকে এক নজরে খালি তাকিয়েই থাকে। আমার মা তো ওকে দেখে বলতো যে আমার নাতি নিজের রূপে নিজেই পাগল। কিন্তু আশ্চর্য লাগতো যে ও সারা দিন ঘুমাতো, সব সময় চুপচাপ থাকতো। ও ওর বাবাকেও তো পছন্দ করতে না। আমার শুভই মনে একমাত্র বাচ্চা যে কিনা 5 বছর বয়সে বাবা মা থেকে আলাদা থাকতে চাইতো। মাঝে মাঝে ওকে ভয় দেখিয়ে বলতাম একা একা থাকলে ভূত আসবে। তখন সে আমাকে উত্তর দিত আমি ভূতকে ভয় পাই না। ও যখন ঘুমাতো মাঝরাতে ওর রুমে গিয়ে দেখতাম ও একা একা আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কথা বলতেছে। ওর এইসব অভ্যাসগুলো দেখে আমি ওকে খুব বকাবকি করতাম। একদিন রাতে ওর বাবা যখন বাসায় ফিরতেছিল না, তখন আমি খুব দুশ্চিন্তা করতেছিলাম। কিন্তু ওর বাবার তো কোনো বন্ধুও ছিল না। তখন আমার খুব খারাপ লাগছিল যে শুভ এই কথা শোনার পরও আয়নার দিকে তাকিয়ে নিজে নিজে হাসতেছিল। শুভর বয়স তখন 12 কি 13। ও তো এতটাও ছোট না যে ওর বাবার জন্য দুশ্চিন্তা হবে না। আমি ওকে জিজ্ঞাসা করলাম শুভ, তোমার কি তোমার বাবার জন্য দুশ্চিন্তা হচ্ছে না? শুভ আমাকে উত্তর দিল না, তার জন্য কষ্ট হচ্ছে না, কিন্তু কষ্ট তোমার জন্য হচ্ছে, কারণ তোমার স্বামী আজকে তোমার জন্য রেইনবো কেক আনবে, কিন্তু তুমি সেটা খাবে না। আমি তখন শুভর গালে একটা চড় মেরে বললাম তোমার স্বামী মানে কি? ও কি তোমার বাবা নয়? তুমি এইভাবে কথা বলো যে? আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম তোর বাবা যে আমার জন্য কেক আনবে এই কথা তোকে কে বললো? তখন সে বলতেছে আমি জানি। শুভ এর আগে এরকম আধ্যাত্মিক অনেক কথাবার্তাই বলতো, তাই ওর এইসব কথায় আমি অভ্যস্ত হয়ে গেছি। এরপর আমি ওকে বললাম তোর বাবা যদি কেক আনে আমি কেন খাবো না? তুই যদি আমাকে না বলিস তাহলে কিন্তু আমি কেকটা খেয়ে নিব। শুভ বলল ওই কেকে তোমার জন্য বিষ মিশিয়ে আনা হয়েছে তোমাকে মারার জন্য। আমি তখন দাঁতে দাঁত চেপে বললাম আমাকে কেন মারবে? শুভ আমাকে বলল ওনার রিনি নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। জোরে কষিয়ে ওর গালে একটা চড় মেরে দিলাম। রেগে চিৎকার করে বললাম একদম ফালতু কথা বলবি না। শুভ তার বাবাকে একদমই পছন্দ করতো না। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতে দেখলাম শুভর বাবা একটা রেইনবো কেক নিয়ে হাজির। কেকটা আমার হাতে দিয়ে বলল আজকে আমাদের বিবাহ বার্ষিকী। এই বলে তিনি আমার হাতে কেকটা দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে দেখলাম শুভর কথাই কি তাহলে ঠিক? কিছুক্ষণ পর আমার স্বামীর মোবাইল একটা কল এলো। কলটা আমি ধরতেই ফোনের উপাস থেকে বলল আমি রিনি, সাদিক ভাই কি বাসায় পৌঁছেছে ভালোভাবে? আমিও এই রিনি নামটা শুনে খুব অবাক হয়ে গেলাম। তাহলে কি আমার ছেলে আমাকে যা বলেছে তাই ঠিক? আমি দৌড়ে গিয়ে আমার স্বামীকে প্রশ্ন করলাম আচ্ছা রিমিকে? তখন সে আমাকে বলতেছে ও আমার কলিগ। এরপর আমাকে বলতেছে আচ্ছা তোমার জন্য আমি যে একটা কেক নিয়ে আসলাম, কেকটা তুমি এখনো খাচ্ছ না কেন? আমি তখন বারবার আমার ছেলে শুভর দিকে তাকিয়েছিলাম। এরপর আমার স্বামী মানে সাদিককে বললাম আচ্ছা তুমি কি কেকের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলতে যাচ্ছ? আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে বললাম আমি কিন্তু পুলিশকে ফোন করব, তুমি আমার কাছে সবকিছু সত্যিটা শেয়ার করো। তখন সে আমার কোনো কথা না শুনে কেকটা খাওয়া শুরু করলো। কেকটা খাওয়া শেষ করে আমাকে বলতেছে তোমাকে এসব কথা কে বলেছে? আর আমি তোমার কেকে বিষই বা কেন মিশাবো? এরপর আমি আর কোনো কথা বাড়ালাম না। পরদিন সকালে শুভর সাথে এই ব্যাপারে কথা বলতে গিয়ে দেখলাম শুভ নিজের রুমে একা একা দরজা বন্ধ করে কান্না করতেছে। ও কান্না করতে করতে কাকে যেন বলতেছে আমাকে আরেকটা বার সুযোগ দাও। আমি তখন ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকে পড়লাম। গিয়ে দেখি ও কারোর সাথে যেন আয়নার সামনে কথা বলতেছে আর কার কাছে যেন ক্ষমা চাচ্ছে। আমাকে দেখে শুভ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে 6 মাস শুভ একদম স্বাভাবিক বাচ্চাদের মতোই চলতেছিল, কিন্তু সে সবসময় ভয়ে চুপচাপ হয়ে থাকতো। এরপর শুভকে আমি একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। আমি ভেবেছিলাম যে ওর হয়তো বা কোনো মানসিক সমস্যা আছে যার কারণে ও এরকম করে। ডাক্তারের চেম্বারে গিয়ে দেখলাম আরেকটি মহিলা তার মেয়েকে নিয়ে এসেছে। মেয়েটি নাকি হঠাৎ হঠাৎ কান্না করে আর সবকিছু ভুলে যায়। মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম মেয়েটি আমার শুভর বয়সী এবং দেখতে খুব মিষ্টি। ওর মা আমাকে বলল ওর নাম নাকি শিরিন। হঠাৎ দেখি আমার ছেলে শুভ ওই শিরিন মেয়েটার হাত ধরে ফেলে এবং বলতে লাগে যে তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন মেয়েটি ভয় পেয়ে গেল আর বলল যে আমি তোমাকে চিনি না। কিন্তু শুভ তো বারবার ওর হাত ধরতেই চাইতেছিল আর বলতেছিল তুমি আমাকে চিনো। এসব দেখে শিরিনের মা তো ইচ্ছা মতো আমার ছেলেটাকে বকতে লাগলো। এদিকে ডাক্তার নার্স সবাই মিলে শুভকে শিরিনের কাছ থেকে আলাদা করে দিল। আমার ছেলের এসব কর্মকাণ্ড দেখে তো খুব ভয় পাচ্ছিলাম। এরপর সব ঝামেলা চুকিয়ে আমি আর আমার ছেলে রিক্সায় করে বাড়িতে ফিরতেছিলাম। রিক্সায় বসে বসে ভাবতেছিলাম
ভাবছিলাম যে শুভকে ওই মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করব যে ও কেন ওই মেয়েটার হাত ধরে টানাটানি করতেছিল, কিন্তু কিভাবে জিজ্ঞাসা করব সেটাই বুঝতে পারতেছিলাম না। এরই মধ্যে হঠাৎ দেখি শুভ আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা মা, তুমি কি তোমার স্বামীকে ভালোবাসো? তুমি ওই লোকটাকে ছেড়ে দাও না কেন? তোমার স্বামীর কিন্তু চারিত্রিক সমস্যা আছে, তুমি চাইলে আমি প্রমাণ দিতে পারবো। ওর এই কথা শুনে আমি সহ্য করতে পারছিলাম না। অমনি ওর গালে জোরে কষে একটা চর মেরে দিলাম। এদিকে রাতের বেলা শিরিন তার ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু সে কিছুতেই শুভ যে তার হাত ধরে টানাটানি করছে এই ব্যাপারটা ভুলতেই পারছে না। সে মনে মনে ভাবতেছে ছেলেটা কি পাগল নাকি। এরপর মাঝরাতের দিকে তার ঘরে একটা শব্দ পায় দরজার ওখানে। দরজা খুলতে বাহিরে কাউকে না দেখে ও যখন সামনের দিকে এগোতে লাগলো তখন ড্রেসিং টেবিলের ভিতরে কি যেন একটা লক্ষ্য করলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওই আয়নার ভিতরে শুভকে দেখতে পেল। এটা দেখে মেয়েটা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ওর মাকে সবকিছু জানায়। ওর মা এরপর ডাক্তারের কাছে নিয়ে সব ঘটনা খুলে বলে। ডাক্তার তো এইসব কোনো কিছুই পাত্তা দেয়নি। ডাক্তার বললো এটা তোমার মনের ভুল। ওই দিন শুভ তোমার হাত ধরে টানাটানি করছে, যেটা দেখে তুমি ভয় পেয়ে গেছো। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে এমন হয়েছে। শিরিন তার মায়ের সাথে বাসায় চলে এলো। এদিকে শুভ পরীক্ষার রেজাল্ট খারাপ করাতে ওর বাবা ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। এমনিতেও শুভ খুব খারাপ ছাত্র ছিল। সে তো পরীক্ষার হলে কিছু না লিখে শুধু খাতায় আঁকাআঁকি করে চলে এলো। ওর বাবা যখন ওকে অনেক বকাবকি করতেছিল তখন শুভ বলে উঠলো, আপনি আমাকে বকাবকি করবেন না, আমি আপনার ছেলে নই। এই কথা বলে শুভ তার নিজের রুমে চলে গেল। এদিকে শিরিনদের বাড়িতে অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। ওর ভাই আমেরিকা থেকে বাসায় ফিরবে। শিরিনের মা শিরিনকে ডেকে বলল, শিরিন আজকে তোমার ভাইয়া আসবে বিদেশ থেকে। কিন্তু শিরিন অবাক হয়ে গেল, কারণ সে তো মনেই করতে পারছে না যে তার কোনো বড় ভাই আছে। এরপর শিরিনের বড় ভাই সাদমান বাড়িতে আসলো। আসার পর শিরিনকে দেখে বলতেছে, তুমি কে? শিরিন তো অবাক হয়ে গেল। শিরিন মনে মনে বললো, আমি না হয় ভুলে যাই যে আমি কাউকে চিনি না, কিন্তু উনি আমাকে কিভাবে ভুলে গেল? সেদিন রাতে শিরিন খুব ভয় পায়, এজন্য রুমে দরজা খুলে ঘুমিয়ে পড়ে। কিন্তু সাদমান শিরিনের রুমে দরজা খোলা পেয়ে শিরিনের রুমে ঢুকে যায়। শিরিনের সাথে খুব খারাপ ব্যবহার করে। এক পর্যায়ে শিরিনের কাছে বাজে প্রস্তাবও দেয়। শিরিন রেগে গিয়ে ওকে চর মেরে ফ্লোরে ফেলে দেয়। সাদমান শিরিনের মুখের দিকে তাকিয়ে দেখলো ওর কালো চোখের মণিগুলো সবুজ রঙার হয়ে গেছে। এদিকে শিরিনের চিৎকার শুনে ওর বাবা মা দুজনে ওদের রুমে চলে আসে। শিরিন তখন তার বাবা মাকে ওই সাদমানের নোংরামির কথা সব খুলে বলল, কিন্তু তার বাবা মা কিছুই বিশ্বাস করলো না। তখন তারা বলতে লাগলো যে এই মেয়েটাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে এনেই ভুল করেছি। এই মেয়ে তো দেখে আমাদের ছেলের নামেই বদনাম করা শুরু করছে। এরপর শিরিনের সব কথা মনে পড়তে লাগে। এরপর শিরিনের অনেক কথাই মনে পড়ে গেল। সে ভাবতে লাগলো একদিন রাতে সে রাস্তায় পড়েছিল আর এই ভদ্রমহিলা তার নাম ঠিকানা সবকিছু জিজ্ঞাসা করতেছিল। তারপর সেই ভদ্রমহিলা শিরিনকে তাদের বাসায় নিয়ে এলো। আর এই 6 মাস থেকে সে ওদের বাসায় আছে। আর শিরিনের দেওয়া শিরিন নামটা এই ভদ্রমহিলাই দিয়েছে। এরপর শিরিন ভাবতে লাগলো যে 6 মাস আগে সে কোথায় ছিল, এগুলো কিছুই আর মনে করতে পারতেছিল না। ওই দিন রাতে শিরিন ঘুমিয়ে স্বপ্ন দেখলো যে সে শুভর সাথে অজানা এক রাস্তায় হাঁটতেছে। সেই রাজ্যে আর অন্য কেউ ছিল না। এদিকে শুভর বাবা শুভকে এতটাই বকেছে যে সে রাতে আর ভাতও খায়নি। তাই আমি ছেলেটার সাথে একটু খোলামেলা কথা বলার জন্য ওর রুমে গেলাম। ওর রুমে গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম যে ও একটা মেয়ের সাথে কথা বলতেছে। কাছে গিয়ে দেখলাম আরে এটা তো শিরিন। আমি তখনই দরজাটা বন্ধ করে ওকে বললাম, তুমি এত রাতে এখানে কিভাবে এসেছো? শুভ তখনই আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, মা তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো, আমি কিন্তু মানুষ নই। আমি শুনে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই কে? তখন সে আমাকে বলতেছে, আমি আসলে একটা জিন। এই জন্যই আমার শরীরে তাপমাত্রা সবসময় এত বেশি থাকতো। আমি মাটির তৈরি নই, যার কারণে জন্ম থেকে আমার শরীরে তাপমাত্রা এত বেশি। কথাটা শুনে আমার মাথাটা ঘুরে গেল, অজ্ঞান হয়ে গেলাম। আমি জ্ঞান ফিরতে দেখি আমি শুভ রুমের মেঝেতে পড়ে আছি। এরপর ওদের দুজনকে রুমের কোথাও দেখতে পেলাম না, শুধু খাটের উপর একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিতে লেখা ছিল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি আর শিরিন আমরা দুজনে মানুষ নই। শিরিন আমাকে খোঁজার জন্য 6 মাস আগে এখানে এসেছে। বিশ্বাস করো মা, তোমাদের মধ্যে থাকতে আমার খুব কষ্ট হয়, কিন্তু শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে এতদিন আমি তোমার সাথে থেকেছি। আর সহ্য করতে পারছি না মা, আমাকে ক্ষমা করে দিও। তখনই আমার মনে পড়ে গেল যে 10 বছর আগে যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমি একটা মহিলা কবিরাজের কাছে গিয়েছিলাম। সেই মহিলার কাছে তখন 3টা জিন বন্দী ছিল। ওই মহিলা ওদেরকে পালতো। ওই রাতে মহিলা আমাকে একটা কিছু খাইয়ে সারা রাত ঘুম পাড়িয়ে রেখেছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন মহিলা বলল, এই মাসেই তুই গর্ভবতী হবি। এখন তাহলে বুঝতে পারলাম শুভ আসলে জিনের সন্তান ছিল, যার কারণে ওর বাবাকে পছন্দই করতো না। সবকিছু ভেবে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইলাম, কিন্তু অদৃশ্য কেউ একজন আমাকে বলল, না মা, তুমি ভুলেও এই কাজটা করো না, আমি তোমার সাথে সব সময় আছি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর সুন্দর সুন্দর এরকম গল্প পেতে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।